আসসালামু আলাইকুম। সিনেমা সিটি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সিনেমার শুরুতেই দেখানো হয় ভয়ানক এক দৃশ্য। ভাট্রে নামে এক লোক একটি মৃতদেহ কুপিয়ে টুকরো টুকরো করছে। তার পুরো শরীর আর সারা ঘর রক্তে মাখামাখি। এরপরই বিশাল এক চুলায় মৃতদেহের টুকরোগুলো পুড়িয়ে ফেলে। তারপর ঘর মুছে গোসল করে পরিষ্কার হয়ে নেয়। এর পরের দৃশ্যে দেখা যায় এসআই আর্জুনকে। সে তার ওয়াইফের সাথে কথা বলছে। তার ওয়াইফ অনেক দিন ধরে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। সে এই গ্রাম থেকে চলে যেতে চায়। এই জন্য আর্জুন ট্রান্সফার নেওয়ার আবেদন জানিয়েছে। কিন্তু তার ওয়াইফ আর ধৈর্য ধরতে পারছে না। এই গ্রামে সে আর এক মুহূর্ত থাকতে চায় না। আর্জুন তার ওয়াইফকে বুঝিয়ে বলে, দেখো আজকে রবিবার, কোনো কাজ হবে না, আগামীকালই ট্রান্সফার লেটার নিয়ে আমরা চলে যাব। তারপর ফোন রেখে দেয়। এরপর কল করে এসপিকে। কল করে নিজের পরিচয় দিয়েই বলে, স্যার আমার পরিবারকে নিয়ে অন্য জায়গায় শিফট হচ্ছি। আমার ট্রান্সফার প্রসেস কি শুরু হয়েছে? এসপি বলে, তোমার হাতে থাকা হোমিসাইড কেসটা সলভ না হওয়া পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। আর্জুন বলে, স্যার সোমবারে পোস্টমর্টেম রিপোর্ট আমরা পেয়ে যাব। তারপরেই আসামি বিজয়কে কোর্টে চালান করে দিব। কেস ক্লোজ হয়ে যাবে। প্লিজ স্যার আমার ট্রান্সফার প্রসেসটা শুরু করেন। এসপি বলে, আগে কেস ক্লোজ করো, তারপর সব হবে, বলেই ফোন রেখে দেয়। কথা বলতে বলতে আটজন পুলিশ স্টেশনে পৌঁছে গেছে। ভেতরে ঢুকেই দেখে বাবান্না নামে এক লোক তার জন্য অপেক্ষা করছে। আটজন দিবিয়াকে বলে, তুমি বাবান্নার সাথে কথা বলে নাওনি কেন? দিবিয়া জানায় বাবান্না এবার ইলেকশনে দাঁড়িয়েছে আর তার সিকিউরিটির ব্যাপারে আটজনের সাথে কথা বলতে এসেছে। আটজন বলে, কিন্তু ইলেকশনের সময় তো আমি থাকবো না, তার আগেই ট্রান্সফার হয়ে যাবে। তারপরেই ইউনিফর্ম পরতে পরতে বিজয়ের খবর জানতে চায়। সব রিপোর্ট রেডি করা হয়েছে কিনা জিজ্ঞেস করে। দিবিয়া বলে, সব রেডি আছে স্যার, পোস্টমর্টেম রিপোর্ট এলেই সব একসাথে কোর্টে পাঠিয়ে দেওয়া হবে। আর্জুন আবার বলে, আমাদের আজকে নতুন কিছু ইকুইপমেন্ট আসার কথা, সেগুলো কি এসেছে? দিবিয়া জানায় দুইজন সেগুলো আনতে গেছে। এরপরেই দেখা যায় গ্রামবাসীরা সবাই নিজেদের কাজে লেগে গেছে। সকালবেলা সবাই নিজের কাজ শুরু করবে। দোকানপাট খুলবে, কেউ কেউ বাবান্নার জন্য ভোট চাইছে। এর মধ্যেই ব্যাগ কাঁধে এক পাগল লোককে দেখানো হয়, যে সব সময় সবাইকে জিজ্ঞেস করে আমার বউ কোথায়, আর সবাই এদিক ওদিক দেখিয়ে বলে ওই যে ওইদিকে। পাগল লোকটিও সেদিকে চলে যায়। এরপরেই দেখা যায় ভাট্রেকে। সে এক হোটেল মালিক। সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছে। কাস্টমারও আসতে শুরু হয়েছে। কত রকমের গল্প হচ্ছে। তখনই দুইজন পুলিশও খেতে আসে, যারা নতুন ইকুইপমেন্টগুলো আনতে গিয়েছিল। কাস্টমাররা বিভিন্ন গল্প করছে। তখনই একটি বাস আসার শব্দ শুনে ভাট্রে বাইরে ছুটে যায়। বাসের এক মহিলার সাথে তার চোখাচোখি হয়। দুইজনই একে অপরকে দেখে মুচকি হাসে। একটু পরেই বাস ছেড়ে দেয়। ভাট্রে আবার নিজের কাজে লেগে পড়ে। এদিকে পুলিশ স্টেশনে আটজন বাবান্নারকে বলছে, তোমাকে প্রোটেকশন দেওয়ার জন্য আগে ডিসি অফিস থেকে লেটার লাগবে। বাবান্না বলে, অবশ্যই লেটার চলে আসবে। স্যার আমার অপোনেন্ট খুব বজ্জাত, সুযোগ পেলেই ঝামেলা করবে, আমাকে প্রোটেকশন দিতে হবে। আরও কথাবার্তা বলে সে চলে যায়। পুলিশ স্টেশন থেকে বের হয়ে সোজা ভাট্রের হোটেলে আসে। এখানে খেতে নয়, সে এসেছে ভোট চাইতে। সে ভাট্রেকে বলে, আমাকে কিন্তু ভোট দিবা। আর তোমার ভাইকেও দেখছি না কেন, তাকেও নিয়ে এসে বলবা আমাকে ভোট দিতে, নাইলে একটা ভোট কমে যাবে আমার। ভাট্রে বলে, কয়েক মাস ধরে আমার ভাইয়ের কোনো খোঁজ খবরই জানি না, সে কোথায় তাও জানি না। কথা বলতে বলতে সে একটি ময়লার বস্তা টেনে আনে বাইরে নেওয়ার জন্য। বাবান্নার সেক্রেটারি তাকে হেল্প করে বস্তাটা গাড়িতে তুলে দিতে। এরপরই ভাট্রে সেই বস্তাটা এক ময়লা ফেলার জায়গায় ফেলে দিয়ে আসে। এদিকে পুলিশ স্টেশনে আটজন নতুন ইকুইপমেন্টগুলো সবাইকে চিনিয়ে দিচ্ছে। ওয়াকি টকি, স্পাই ক্যামেরা, নতুন প্রিন্টার, ফাইবার লাঠি সহ আরও অনেক কিছু এসেছে। আটজন সেগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছে। তারপর সবাইকে বিভিন্ন অর্ডার দেয়। সবাই নিজেদের কাজে লেগে পড়ে। একটু পরে নাগার্জুন ছুটে এসে আর্জুনকে বলে, স্যার বিজয় পালিয়েছে। আর্জুন তো এ কথা শুনে এক ধাক্কা খায়। তারপরই সবাই মিলে দৌড় লাগায় বিজয়কে খুঁজতে। গাড়ি আর বাইক নিয়ে বিজয়কে ধাওয়া করতে শুরু করে পুলিশ। বিজয় দৌড়াতে দৌড়াতে এক সুপারি বাগানের মধ্যে ঢুকে পড়ে। পুলিশরাও গাড়ি থেকে নেমে পিছা করতে শুরু করে। একসময় আটজন বিজয়ের পা ধরে ফেলে, কিন্তু বিজয় তাকে লাথি দিয়ে ফেলে দিয়ে দৌড় লাগায়। কিছু দূর যাওয়ার পরই আটজন বিজয়ের পায়ে গুলি করে। গুলি খেয়ে বিজয় এক বিশাল গর্তের মধ্যে পড়ে যায়। কিন্তু পুলিশরা গর্তের কাছে এসে আর বিজয়কে খুঁজে পায় না।
এরপর তারা বিজয়ের ছবি নিয়ে পুরো গ্রামের সবাইকে জিজ্ঞাসাবাদ করতে থাকে আর বলে দেয় বিজয়কে দেখলেই যেন পুলিশকে কল করে। এরপরেই দেখা যায় ভাট্রেকে। সকালের খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, সে হোটেলের দরজা লাগিয়েই রান্নাঘরে আসে আর বিজয়কে দেখে চমকে ওঠে। বিজয় পালিয়ে এসে এখানেই লুকিয়েছে। সে ভাট্রেকে দেখেই বলে ওঠে, স্যার প্লিজ আমাকে সাহায্য করেন, আমি ইনোসেন্ট, আমি খুন করিনি। প্লিজ পুলিশকে কিচ্ছু জানাবেন না, যদি জানান তাইলে আমি নিজেকে শেষ করে দিব। ভাট্রে বলে, কিন্তু তুমি কে? তখনই দরজায় কেউ নক করে। ভাট্রেকে ডাকে। ভাট্রে দরজা খুলে দেখে পুলিশের পুরো ফোর্স। সে তো খুবই নার্ভাস হয়ে পড়ে। তারা সবাই চা খেতে এসেছে। ভাট্রে ভয়ে ভয়ে চা সার্ভ করে। তখনই একজন জিজ্ঞেস করে, ভাট্রে, পাতলা লম্বা করে ওর একটা লোককে দেখেছো? আরেকজন বলে, আরে ভাট্রে কিভাবে দেখবে? তখন দিবিয়া বলে, পায়ে গুলি নিয়ে বিজয় কখনোই এত দূর আসতে পারবে না। এরপর আটজন ভাট্রেকে ডেকে বিজয়ের একটা ছবি দেখিয়ে বলে, এই হচ্ছে খুনের আসামি, একে দেখলেই আমাদেরকে ইনফর্ম করবে। তারপরে বের হয়ে যায়। এদিকে ভাট্রে আরো নার্ভাস হয়ে পড়ে। বিলের হিসাবও উল্টাপাল্টা করে ফেলে। পুলিশরা হিসাব মিটিয়ে দিয়ে চলে যায়। ভাট্রে হাফ ছেড়ে বাঁচল। সে ভেতরে আসলেই বিজয় অজ্ঞান হয়ে যায়। ভাট্রে তাকে বিছানায় শুয়ে পায়ে ব্যান্ডেজ করে দেয়। একটু পরেই বিজয়ের জ্ঞান ফিরে আসে। সে উঠে বসেই ভাট্রেকে বলে, আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনি পুলিশকে আমার কথা জানালেই আমি আত্মহত্যা করতাম। আমি দ্রুত এখান থেকে চলে যাব। ভাট্রে বলে, তোমার ব্যথা কমলে যেও, আর তোমাকে দেখে ভালো মানুষই মনে হচ্ছে, তাই পুলিশকে কিছু বলিনি। বিজয় কাঁদতে শুরু করে। ভাট্রে বলে, কি হয়েছে আসলে আমাকে বলো তো, শেয়ার করলে কষ্ট কমবে। বিজয় কাঁদতে কাঁদতেই তার কাহিনী বলা শুরু করে। সে বলে, আমি সত্যিই কিছু করিনি। আমার ওয়ার্ল্ড অনেক ছোট। আমি আর আমার বন্ধু হার্ষা, আমরা দুইজনাই এতিমখানায় বড় হয়েছি। আমার বন্ধু পড়াশোনা শেষ করেনি, কিন্তু আমি বৃত্তি পেয়ে পড়াশোনা শেষ করেছি। তারপর একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। এর মধ্যে বিএসএফ এন্ট্রান্স এক্সাম দেই আর পাশও করি। এরপরই হার্ষা একদিন আমাকে জরুরি তলব করে। আমি গ্রামে আসি হার্ষার সাথে দেখা করতে। আর হার্ষার বাসার ঠিকানা দিয়ে দেয় আমার জয়নিং লেটার পাঠানোর জন্য। হার্ষার সাথে দেখা করেই আমি জিজ্ঞেস করতে থাকি কি জরুরি কাজে ডেকেছে সে আমাকে, কিন্তু হার্ষা সেটা বারবার ইগনোর করে। আর জয়নিং লেটার না পাওয়া পর্যন্ত তার সাথে আমাকে থাকতে বলে। আসলে আমিই তার সবকিছু ছিলাম। একদিন হার্ষাকে আমি বেঁধে বসিয়ে জোর করে জরুরি কথাটা কি বলার জন্য বলি। হার্ষা বলে, আমি আসলে তোর বিয়ের জন্য একটা মেয়ে দেখেছি। মেয়ের নাম সুগন্ধা। তোর পছন্দ হবে। তোর জয়নিং এর তো দেরি আছে, এখনই সময় বিয়ে করার। আমরা সারা জীবন একা থেকেছি, এখনই সময় একটা পরিবার শুরু করার। বিজয়ের ইচ্ছা না থাকলেও হার্ষার চাপাচাপিতে মেয়ে দেখতে যেতে রাজি হয়। পরদিনই তারা মেয়ে দেখতে যায়। প্রথম দেখাতেই সুগন্ধাকে বিজয়ের পছন্দ হয়ে যায়। মেয়ের পরিবারেরও বিজয়কে পছন্দ হয়। এরপর সুগন্ধা আর বিজয় কিছুদিন ঘোরাঘুরি করে নিজেদেরকে চিনে নেয়। তারপরই এক শুভ দিনে তাদের বিয়ে হয়ে যায়। হার্ষা তাদেরকে হানিমুনের টাকা উপহার দেয়। তারা হানিমুনও করে আসে। খুব সুন্দর সময় কাটতে থাকে। কিন্তু এর মধ্যেই বিজয়ের জয়নিং লেটার চলে আসে। বিজয়কে ট্রেনিংয়ে যেতে হবে। সুগন্ধা খুবই মন খারাপ করে, কিন্তু বিজয়কে তো যেতেই হবে। সুগন্ধা একা হয়ে যায়। বিজয় যখনই ছুটি পায় তখনই গ্রামে চলে আসে। 2 বছর ট্রেনিংয়ের সময় মাত্র 23 দিন সে তার ওয়াইফের সাথে কাটিয়েছে। এরপরই একদিন সে হার্ষার চিঠি পায়। হার্ষা লিখেছে, আশা করি তুই ভালো আছিস, কিন্তু তোর ফ্যামিলি ভালো নেই। সুগন্ধা ইদানিং অন্য একটা ছেলের সাথে ঘুরে বেড়ায়। আমি জানি না এটা শুধু বন্ধুত্ব নাকি অন্য কিছু। আমি তোর বাসায় গিয়েছিলাম সুগন্ধার সাথে এই ব্যাপারে কথা বলতে, কিন্তু সেখানেও সেই ছেলেকে দেখি। আমাকে সুগন্ধা এড়িয়ে চলে। আমি তার বান্ধবীর সাথে কথা বলে জানতে পেরেছি ছেলেটির নাম মাদানা। একদিন কাপড় মেলতে গিয়ে মাদানার সাথে সুগন্ধার দেখা হয়েছিল। এরপর বিভিন্ন জায়গায় দেখা হয়। একসময় তারা পরকীয়ায় লিপ্ত হয়েছে। আর সুগন্ধার এই বিষয়ে কোনো রিগ্রেট নাই। তুই তাড়াতাড়ি বাসায় আয় আর নিজের পরিবারকে বাঁচা। এই চিঠি পেয়ে বিজয় বাসায় আসে। বিজয়কে দেখে সুগন্ধা অনেক খুশি হয়, কিন্তু ভেতরে ঢুকেই বিজয় জিজ্ঞাসা করে মাদানাকে। সুগন্ধা বুঝতে পারে বিজয় সব জেনে গেছে। সে কাঁদতে শুরু করে, কিন্তু নির্লজ্জার মতো বলে, সব দোষ তোমার বিজয়। আমি চেয়েছিলাম তোমার সাথে থাকতে, কিন্তু তুমি আমাকে একা রেখে চলে গেলা।
আমি একদম একা হয়ে গেছিলাম। আমারও তো কিছু চাহিদা আছে, তাই না? আমি প্রতারণা করেছি, কিন্তু এর সব দোষ তোমার, বিজয়। তুমি কেন আমাকে একা রেখে গেলে? সুগন্ধার নির্লজ্জতা দেখে বিজয় রাগে বাসা থেকে বের হয়ে যায়। বাইরে গিয়ে সে হার্ষাকে সব বলে আর কাঁদতে থাকে। হার্ষা তাকে সান্ত্বনা দিতে থাকে আর ড্রিঙ্ক করতে বলে, সব ভুলে যাওয়ার জন্য। বিজয় বলে, ওই এত নির্লজ্জ কিভাবে হলো? আমার ইচ্ছা করছে ওকে মেরে ফেলতে। হার্ষা বলে, কি উল্টাপাল্টা বকছিস? আমার মনে হয় মাদানাই ওকে ফাঁসিয়েছে। তুই এখন ড্রিঙ্ক কর, এটাই হার্টের মেডিসিন। বিজয় ড্রিঙ্ক করে একদম মাতাল হয়ে যায়। মাতাল হয়ে সে বাসায় ফিরে আসে। বাসায় ঢুকেই সে মাদানাকে দেখতে পায়। বিজয়কে দেখেই মাদানা পালানোর চেষ্টা করে। বিজয় তাকে আটকানোর চেষ্টা করলেও অতিরিক্ত মাতাল থাকার কারণে আটকাতে পারে না। সে ভেতরে ঢুকে এসে সুগন্ধাকে এক চড় মেরেই মেঝেতে পড়ে গিয়ে জ্ঞান হারায়। পরদিন ঘুম ভাঙে পুলিশের ডাকাডাকিতে। উঠেই দেখে সুগন্ধার লাশ পড়ে আছে বিছানায়। বিজয় কিছুই বুঝতে পারে না। ওয়াইফকে খুনের দায়ে বিজয়কে অ্যারেস্ট করা হয়। বিজয়দের প্রতিবেশীও স্টেটমেন্ট দেয় যে 8:30টার সময় চিল্লাচিল্লি শুনেছিল, কিন্তু ভাবে স্বামী স্ত্রীর নর্মাল ঝগড়া। দৃশ্য ফিরে আসে বর্তমানে। সব শুনে ভাট্রে খুব কষ্ট পায়। বিজয় বলে, আমি সত্যিই খুন করিনি। আমার ইনোসেন্স প্রমাণ করতে হবে। ভাট্রে বলে, এখন রেস্ট নাও, আগে সুস্থ হও। আর তোমার যে বন্ধু আছে তার সাথে কথা বলো, ওকে কল করো। বিজয় বলে, না, পুলিশ নিশ্চয়ই ওর উপর নজর রেখেছে। আমি চাই না আমার জন্য সে বিপদে পড়ুক। আমি বেঙ্গালুরু চলে যাব। এর পরের দৃশ্যে দেখা যায় হার্ষার বাসায় পুলিশ এসেছে বিজয়কে খুঁজতে। তারা হার্ষাকে বলে বিজয়কে দেখলেই যেন পুলিশকে ইনফর্ম করে। কিন্তু হার্ষা বুঝতেই পারে না, কারণ সে তো জানে না যে বিজয় পালিয়েছে। এইদিকে রাস্তাতেও চেকপোস্ট বসিয়েছে পুলিশ বিজয়কে ধরতে। এই সময়ে আর্জুনকে কল করে এসপি। আর্জুন এতক্ষণে এসপিকে জানায় বিজয়ের পালিয়ে যাওয়ার কথা। এসপি তো রেগে বোম হয়ে যায়। সে আর্জুনকে বলে, ট্রান্সফারের কথা ভুলে যাও। বিজয়কে না ধরা পর্যন্ত কোনো ট্রান্সফার হবে না। এবার আর্জুন জানায় সে বিজয়ের পায়ে গুলি করেছিল। এসপি বলে, ট্রান্সফার তো দূরে, তোমার চাকরি নিয়েই টানাটানি পড়ে যাবে। তুমি খুঁজে বের করো বিজয়কে। সে যদি মরে যায় বুঝতেই পারছো তোমার কি হবে। আমাকে আপডেট দিতে থাকো। এরপরেই দেখা যায় বিজয়ের পালানোর খবর পাওয়ার পর হার্ষা এক পাওয়ারফুল উকিলের কাছে এসেছে সাহায্য চাইতে। বলে রাখি, এই উকিল আর এসআই আর্জুনের মধ্যে একটা ঝামেলা আছে। উকিলটা আর্জুনকে দেখতেই পারে না। সব শুনে উকিল বলে, বৃহস্পতিবার রাতে বিজয়ের বউ খুন হয়েছে। শুক্রবার সকালে বিজয়কে অ্যারেস্ট করা হয়েছে। আজ রবিবার, এতদিন কোথায় ছিলে তুমি? বিজয়ের সাথে কি একবারও দেখা করতে গিয়েছিলে? হার্ষা বলে, না, আমি আসলে ভেবেছিলাম সেই খুনটা করেছে। কারণ সে মাতাল ছিল আর আমিই জোর করে ওকে ড্রিঙ্ক করিয়েছিলাম। আমার নিজেকেই অপরাধী মনে হচ্ছিল। আমিই ওর অবস্থার জন্য দায়ী। উকিল বলে, পালিয়ে গিয়ে তো সিচুয়েশন আরো খারাপ হয়ে গেছে। আচ্ছা, আমি দেখছি। তারপরে ইন্সপেক্টর দিবিয়াকে কল করে সিচুয়েশন জানতে চায়। দিবিয়া বলে, আপনি তাহলে শুনেছেন? কালই আমরা বিজয়কে কোর্টে চালান করতাম, কিন্তু তার আগেই পালালো। উকিল বলে, কিন্তু তোমরা তো ওকে শুক্রবার অ্যারেস্ট করেছিলে। দিবিয়া বলে, হ্যাঁ স্যার, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট এখনো পাইনি, কাল পাওয়ার কথা। উকিল হিসেবে বলে, তোমাদের এসআই এর খবর কি? তার তো 12টা বেজে গেছে। দিবিয়া বলে, ওনাকে ছেড়ে দিন স্যার, এমনি অনেক টেনশনে আছে, অতীত ঝামেলা টানার কি দরকার। তারপরই উকিল দিবিয়াকে বলে, আপডেট দিতে থাকো আমাকে, আর এর বিনিময়ে দিবিয়াকে টাকা পাঠিয়ে দেওয়া হবে। এর পরের দৃশ্যে দেখা যায় ভাট্রের হোটেল। সকাল সকাল কাস্টমাররা চলে এসেছে। ভাট্রে তাদের খাবার সার্ভ করছে। এই সময়ে সেই বাস আসার সময় হয়ে গেছে। ভাট্রে দৌড়ে বাইরে আসে। আবার তার পছন্দের মহিলাটির সাথে দেখা হয়। দুইজনই মুচকি হাসতে থাকে। একটু পরেই বাস আবার ছেড়ে দেয়। ভাট্রে ভেতরে ঢুকেই দেখে ইন্সপেক্টর দিবিয়া আর একজন কনস্টেবল চা খেতে এসেছে। ভাট্রে আবার নার্ভাস হয়ে পড়ে। তখনই আর্জুন কল দিয়ে জিজ্ঞেস করে তারা পোস্টমর্টেম রিপোর্ট পেয়েছে কিনা। কনস্টেবল বলে, স্যার, আমরা একটু চা খেতে বসেছি, চা খেয়েই যাব। আর্জুন বলে, তোমাদের কি মাথা খারাপ নাকি? এখন চা খাওয়ার সময়? তাড়াতাড়ি আগে রিপোর্ট নিয়ে আসো। এরপরই কনস্টেবল আর দিবিয়া বের হয়ে যায়। এদিকে বিজয়ের জ্বর এসেছে। সে কাশতে শুরু করে আর বাইরে ভাট্রে অভিনয় করে যে সেই কাশছে। কাস্টমাররা চলে গেলেই ভাট্রে ভেতরে ঢুকে দেখে বিজয়ের অবস্থা খারাপ। সে না পেরে বলে, আমি আর পারবো না তোমাকে রাখতে, দ্রুতই এখান থেকে চলে যাও। এরপরই নতুন এক কাস্টমার আসে যার নাম সেনাপ্পা।
সেনাপ্পা অনেকদিন পর গ্রামে এসেছে। সে খাবার অর্ডার করে ভাট্রে তাকে খেতে দেয়। সে একবার মুখে দিয়ে গন্ধ গন্ধ বলে থু করে ফেলে দেয়। ভাট্রেকে ডেকে বলে, খাবার এরকম বাজে গন্ধ কেন? ভাট্রে তো অবাক হয়। সে একবার খাবার মুখে দিয়ে বলে, কই, ঠিকই তো আছে। বাকি কাস্টমাররাও বলে তারা কোনোই গন্ধ পাচ্ছে না। এরপর ভাট্রে সেনাপ্পাকে বের করে দেয়। সে ভেতরে এসে বিজয়কে দেখতে। আসলে বিজয়ের ক্ষতস্থানে ইনফেকশন হয়ে গেছে, সেখানেই পচন ধরেছে, এটারই গন্ধ পাচ্ছিল সেনাপ্পা। কারণ তার ঘ্রাণ শক্তি প্রখর, যা অন্য কেউ এখনো পায়নি। এর পরের দৃশ্যে দেখা যায় আর্জুন একটি ফাইল পড়তে পড়তেই সবকিছু ফেলে দেয়। ফাইল ছুঁড়ে মারে। আসলে সে কেসের কোনো কুলকিনারা করতে না পেরে খুবই হতাশ। সব ফেলে সে বাইরে চলে যায়। তখনই ভাবনা আর নাগার্জুন এসে সব গুছায়। ভাবনা বলে, স্যার যদি তার পরিবারের প্রবলেম ভুলে কেসে মনোযোগ দেয় তাইলে বোধহয় তাড়াতাড়ি কেসটা সলভ করতে পারবে। এই সময় দিবিয়া কল করে আর্জুনকে বলে, ডক্টর তোমাকে আসতে বলেছে, কেসের জন্য নাকি জরুরি ব্যাপারে কথা বলবে। আর্জুন হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এরপরেই দেখা যায় বিজয় ছেঁচড়ে ছেঁচড়ে চুলার কাছে এসেছে। ভাট্রে বাইরে বসে ঝিমুচ্ছে। বিজয় চুলার কাছে এসে বটি গরম করে, তার গুলিটা বের করার চেষ্টা করে। এ সময় সে চিৎকার করে ওঠে। ভাট্রে দৌড়ে ভেতরে আসতে যায়, কিন্তু তখনই দরজায় নক হয়। ভাট্রে দরজা খুলে দেখে সেনাপ্পা। সে বলে, কি হয়েছে, চিৎকার শুনলাম মনে হলো। ভাট্রে বলে, আরে ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে চিৎকার করে উঠেছি। সেনাপ্পাকে বিদায় দিয়েই ভেতরে ঢুকে আসে। বিজয়কে বলে, কি করছো তুমি? তোমাকে রেখে তো আমার ভুলই হয়ে গেছে। অনেক হয়েছে, এবার চলে যাও। তখনই বিজয় তার পা থেকে বের করা গুলিটা ভাট্রেকে দেয় আর বলে, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি কালকেই চলে যাব, আপনাকে আর কষ্ট দিব না। এদিকে আর্জুন ডক্টরের সাথে দেখা করে জানতে পেরেছে সুগন্ধার বডিতে 2 জনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। গালের আর গলার ফিঙ্গারপ্রিন্ট আলাদা। গালের ফিঙ্গারপ্রিন্ট বিজয়ের, কিন্তু গলার ফিঙ্গারপ্রিন্টটা অন্য কারো। এই ইনফরমেশন পাওয়ার পর থেকেই আর্জুন চিন্তায় পড়ে গেছে, এখন সে কি করবে। বিজয়েরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে হার্ষাও বিজয়ের খোঁজ করে বেড়াচ্ছে। পরদিন সকাল। বিজয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে আর্জুন। বিজয় চমকে জেগে ওঠে। আসলে সে দুঃস্বপ্ন দেখছিল। ভাট্রে তাকে শান্ত করে। বিজয়ের প্রচণ্ড জ্বর এসেছে। ভাট্রে তাকে রেখেই বাইরে যায় কাস্টমারদেরকে খাবার সার্ভ করতে। সে প্লেট বাটি নিচ্ছিল, তখনই এক কাস্টমার ভেতরে ঢুকে আসে। বিজয় শব্দ শুনে ভেতরের দিকে চেপে যায়। ভাট্রে লোকটাকে বলে, কি হয়েছে? লোকটা বলে, কয়দিন ধরে দেখছি বাস আসার সময় হলেই তুমি অদ্ভুত আচরণ করো, তাই দেখতে এলাম আসল কাহিনী কি। ভাট্রে তাকে বুঝিয়ে শুনিয়ে বের করে দেয়, কিন্তু সে আবার ফিরে আসে। এবার ভাট্রে তাকে ঝাড়ি দেয়। এগুলা করতে গিয়ে সে আর সময় মতো বাইরে যেতে পারে না। বাইরে গিয়ে দেখে বাস অলরেডি চলে গেছে। তার খুব মন খারাপ হয়। এদিকে আজকে হার্ষা এসেছে এই হোটেলে খাবার খেতে, কিন্তু তাকে দেখে খুবই অসুস্থ মনে হচ্ছে। সে কাশতে কাশতেই বাইরে গিয়ে রক্ত বমি করতে শুরু করে। বিজয়ও ঘরের ভিতরে কাশতে থাকে। এত কাছে থেকেও তাদের দেখা হয় না। সব কাজ শেষে ভাট্রে ভেতরে আসলে বিজয় তাকে বলে, আমি আর থাকবো না, চলে যাব। ভাট্রে বলে, ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তারপর বেরিয়ে যায়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ নেয় কিভাবে বেঙ্গালুরু যাওয়া যাবে। আর এদিকে আর্জুন হার্ষার সাথে দেখা করতে এসেছে। তাকে নিয়ে বিভিন্ন জায়গায় যায় আর অনেক জায়গার সিসিটিভি ফুটেজ কালেক্ট করে। হার্ষার কাছ থেকে মাদানার ব্যাপারেও জানতে পারে আর তার একটা ছবিও কালেক্ট করে। সেই স্টেশনে ফিরে আসে, সব সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে। এদিকে ভাট্রে সব অ্যারেঞ্জমেন্ট করে ফিরে এসে বিজয়কে জানায় আর বলে, ভোর 4টায় বেঙ্গালুরু যাবার বাস ছাড়বে। আমি টিকিট কেটে নিয়েছি। আর এই ওষুধটা খাও, জ্বর কমবে। আমি তোমাকে ভোরে ডাক দিব। কিছু জিনিসপত্রও নিয়েছি তোমার জন্য, আর এই টাকাটা রাখো। বিজয় বলে, তুমি আমাকে প্রোটেক্ট করেছো, তুমি আমার রক্ষাকর্তা, অনেক ধন্যবাদ তোমাকে। বিজয় ওষুধ খেয়ে শুয়ে পড়ে। এরপরেই ভোরবেলা ভাট্রে উঠে বিজয়ের গায়ে হাত দিয়ে দেখে জ্বর নেমে গেছে। সে বিজয়কে ডাকতে থাকে। তারপর মনে হয় গা বেশিই ঠান্ডা। বিজয়ের নাকে হাত দিয়ে দেখে শ্বাস নিচ্ছে না। সে খুবই ভয় পেয়ে যায়। বিজয় ঘুমের মধ্যেই মারা গেছে। ভাট্রের মাথা খারাপ হয়ে যায়। সে কি করবে ভেবে পায় না, টেনশনে ঘামতে শুরু করে। তারপরেই ঠিক করে বডি ফেলে দিবে। বিজয়ের বডি এক বস্তায় ভরে বাইকে তুলে ফেলতে যাওয়ার জন্য, কিন্তু রাস্তায় পুলিশ আর সিনাপ্পার সামনে পড়ে যায়।
সেনাপ্পা বলে, এত রাতে কি করছো, কোথায় যাচ্ছ? ভাট্রে বলে, তোমার জন্যই তো। গতকাল বললে গন্ধ লাগছে, তাই পুরো কিচেন ক্লিন করে ময়লা ফেলতে যাচ্ছি। সেনাপ্পা বলে, তাই বলে এই ভোর 3:30টায়? পুলিশ ভাট্রেকে ফিরে যেতে বলে। ভাট্রে উপায় না পেয়ে বডি নিয়ে আবার ফিরে আসে। বস্তাটা টেনে হিঁচড়ে ভেতরে আনে। ভয়ে তার হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। এরপরে সে এক ভয়ানক সিদ্ধান্ত নেয়। বিজয়ের বডিটা অনেক কষ্টে টুকরো টুকরো করে কেটে ফেলে। তারপর টুকরোগুলো পুড়িয়ে ফেলে। পুরো হোটেল মুছে পরিষ্কার করে ফেলে। নিজেও গোসল করে পরিষ্কার হয়। পরদিন সকালের দৃশ্য। ভাট্রে রেডিওতে গান শুনছে। রাতে বীভৎস এক কাজ করার পরেও সকালে আশ্চর্যজনকভাবে তার মন অনেক ফুরফুরে। হয়তো তার উপর থেকে বোঝা নেমে গেছে এজন্য। এরপরেই দিবিয়াকে দেখা যায়। সে স্টেশনে পৌঁছে আর্জুনকে কল করে। আর্জুন বলে, আমি ভেতরেই আছি, চলে আসো। আর্জুন সারা রাত স্টেশনেই ছিল। সে ফুটেজগুলো দেখছিল। সে দিবিয়াকে নিয়ে কোথাও রওনা হয়ে যায়। এদিকে ইলেকশনের তোড়জোড় চলছে। এখানেও সে পাগল লোকটা বলে, আমার বউ কই, আমার বউ কই বলে ঘুরে বেড়াচ্ছে। ভাট্রের হোটেলেও লোকজন চলে এসেছে। ভাট্রে আজ অনেক নতুন আইটেম রান্না করেছে। সে খাবার সার্ভ করেই বাইরে এসে অপেক্ষা করে বাসের জন্য। কিন্তু বাস এলেও মহিলাটিকে কোথাও দেখতে পায় না সে। মন খারাপ করে ভেতরে চলে আসে। তখনই দুইজন পুলিশও খেতে আসে। পুলিশদের কাছ থেকে জানা যায় তারা বিজয়কে খোঁজা ছেড়ে দিয়েছে, কারণ বিজয় নিরপরাধ। অন্য কেউ হত্যা করে বিজয়কে ফাঁসিয়েছে। এদিকে বিজয় নিরপরাধ শুনে ভাট্রে কিচেনে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে। বিজয়ের কথা তার বারবার মনে পড়ে। এরপরে দেখা যায় হার্ষা উকিল সাহেবের জন্য অপেক্ষা করছে কোর্টের বাইরে। উকিল এসে হার্ষাকে জানায় বিজয় নিরপরাধ প্রমাণিত হয়েছে, কিন্তু বিজয় পালানোর দিন গুলি খেয়েছিল। গুলি খাওয়ার কথা শুনে হার্ষা কাঁদতে শুরু করে। সে বন্ধুর চিন্তায় অস্থির। এদিকে ভাট্রার হোটেলে সেনাপ্পা আবার এসেছে। সে এসেই বলে, ভাট্রা, তোমার কি মাথা খারাপ নাকি? সেই ভোর 3টায় গেছিলাম ময়লা ফেলতে। আমি হেল্প করতে আসলাম এখন। ভাট্রা বলে, আর হেল্প লাগবে না, আমি সব পরিষ্কার করে ফেলেছি, যাও বসো, খাবার দিচ্ছি। কিন্তু আজকেও সেনাপ্পা খাবার মুখে দিয়েই থু করে ফেলে দেয়। আর বলে, কি বিশ্রী গন্ধ। আসলে রক্তের গন্ধ পাচ্ছে, যেটা অন্য কেউ পাচ্ছে না। ভাট্রা রেগে গিয়ে গালাগালি করে সেনাপ্পাকে বের করে দেয়। ঘটনা শুনে সেনাপ্পার বউ তাকে বকতে থাকে আর বলে, তুমি ভাট্রের পিছে লেগেছো কেন? সে এমনি অনেক কষ্ট করে হোটেল চালায়, আর তুমি তার বিজনেস নষ্ট করছো। এরপরে দেখা যায় আর্জুন দিব্যাকে নিয়ে বিজয়ের প্রতিবেশীর কাছে এসেছে আবার জিজ্ঞাসাবাদ করার জন্য। তারা নতুন করে আবার জবানবন্দি নেয় আসল খুনিকে খুঁজতে। এর মধ্যে আর্জুনের বউ ফোন দিয়ে চিল্লাচিল্লি শুরু করে আর বলে, আমি এদিকে মরে যাচ্ছি আর তুমি কেস নিয়ে পড়ে আছো। গতকাল আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। এই জব ছেড়ে দিয়ে এই ফালতু জায়গা থেকে চলো। আর্জুন তাকে ঝাড়ি দিয়ে বলে, তুমি কি বলছো জানো? এখন যদি আমি ছেড়ে চলে যাই তাহলে আমার জেল হবে। বোঝার চেষ্টা করো। এই মোমেন্টে আমি কোথাও যেতে পারবো না। কিন্তু তার বউ চিল্লাচিল্লি করে ফোন রেখে দেয়। আর্জুনও রেগে গিয়ে ফোনটা ছুঁড়ে মারে, কিন্তু আবার ঘুরে এসে ফোন কুড়িয়ে নিয়ে যায়। আর্জুন দিব্যাকে নামিয়ে দিয়ে চলে যায়, কিন্তু রাস্তায় তার দেখা হয় সেই উকিলের সাথে। উকিল তাকে টিটকারি দিয়ে বলে, এখন তো তোমার চাকরি চলে যাবে, ট্রান্সফার তো পরের কথা। বিজয় যদি তোমার গুলিতে মারা যায় তাহলে তোমার জেল হবে। তারপর হাসতে থাকে। সে গাড়িতে ফিরে আসে। তখন আর্জুন বাইক থেকে নেমে গাড়ির কাছে গিয়ে উকিলকে বলে, আমি চাইলে তোমাকে মারতে পারতাম, কিন্তু আমি তোমার কাছে মাফ চাচ্ছি। অতীতের জন্য ক্ষমা করে দাও। যা হয়েছে সেগুলো ভুলে যাও। ভালো থাকো। এরপরেই দেখা যায় ভাট্রে ভোট দিয়ে হোটেলে ফিরে এসেছে। তখনই সেই মহিলা তার হোটেলে আসে। ভাট্রে তো নার্ভাস হয়ে পড়ে। তাদেরকে খাবার সার্ভ করে, কিন্তু কাস্টমারদের জন্য সেভাবে কথাই বলতে পারে না। মহিলাটি যাওয়ার সময় ভাট্রেকে একটা চিঠি দিয়ে যায়। ভাট্রে তো চিঠি পেয়ে মহা খুশি। হোটেল অফ করে সে চিঠিটা পড়তে বসে। আসলে এই মহিলাটি ভাট্রের পুরনো প্রেমিকা, কিন্তু তার বিয়ে হয়ে গিয়েছিল অন্য জায়গায়। আর ভাট্রে বিয়েই করেনি। মহিলাটির স্বামী 5 বছর আগে মারা গিয়েছে। তার সন্তানও নেই। সে ভাট্রেকে বিয়ে করবে বলে বাকি জীবন কাটানোর প্রস্তাব দিয়েছে একসাথে। চিঠিতে তাই লিখেছে। তার উত্তর জানতে চেয়েছে। চিঠি পড়ে তো ভাট্রে অনেক খুশি, কারণ এটা তো তারও ইচ্ছে। সে তার উত্তর একটি চিঠিতে লিখে রাখে। তারপরেই তার প্রেমিকার সাথে কেমন জীবন হবে তা কল্পনা করতে থাকে। এভাবেই তার খুব ভালো দিন কাটতে থাকে।
এরপরেই দেখা যায় দিবিয়া সেই উকিলের সাথে দেখা করতে এসেছে। উকিল জানায় আর্জুন তার কাছে ক্ষমা চেয়েছে। দিবিয়া বলে, আমি বলেছিলাম না স্যার, এসআই স্যারের সাথে লাগার দরকার নেই। উকিল বলে, তুমি কেসটার কন্ট্রোল নাও, কোর্টে বলো ফ্যামিলি প্রবলেমের কারণে আর্জুন কেস সলভ করতে পারছে না, তারপর তুমি সলভ করো, প্রমোশনও পেয়ে যাবে। দিবিয়া হাসতে থাকে, তারও এটাই ইচ্ছে। এর পরের দৃশ্যে দেখা যায় আর্জুন স্টেশনে এসে এসপি স্যারের সাথে ফোনে কথা বলছে। এসপি বলে, আর কতদিন লাগবে তোমার কেস সলভ করতে? তুমি তো ইনোসেন্ট একটা মানুষকে গুলি করেছো, এখন তোমার ইচ্ছে মতো আর ট্রান্সফার হবে না। আর্জুন বলে, বিজয় কে স্যার? আপনি কার ব্যাপারে কথা বলছেন? এসপি বলে, তোমার কি মাথা খারাপ নাকি? কার সাথে কথা বলছো ভুলে গেছো? আর্জুন বলে, আপনি সব দোষ আমার উপর চাপাচ্ছেন কেন? আপনি তো আমার সিনিয়র, আপনি আমাকে গাইড করার বদলে উল্টো প্রেশার দিচ্ছেন। আর কোন বিজয়ের কেসের কথা বলছেন? আমাদের এখানে এরকম কোনো কেস ফাইল নেই। আমি চাইলেই বিজয়ের পালিয়ে যাওয়াটা লুকাতে পারতাম। সুগন্ধা সুইসাইড করেছে বলে চালিয়ে দিতে পারতাম। আমাকে প্রেশার দেওয়া বন্ধ করেন। সব রিপোর্ট কালেক্ট করে কাল আপনার কাছে পাঠিয়ে দিব। বাকিটা আপনার দায়িত্ব। আর্জুনের কথা বলার ধরন দেখে দিবিয়া অবাক হয়ে যায়। ওইদিকে এসপিও থতমত খেয়ে যায়। আসলে সবার প্রেসারে আর্জুন এখন বিরক্ত হয়ে গিয়েছে। সে তার বউকে মেসেজ পাঠায় যে আগামীকাল বিকেলেই তারা এখান থেকে চলে যাবে। এরপরেই দেখা যায় ভাট্রে সে চিঠি নিয়েই পড়ে আছে। তখনই তার দরজায় নক হয়। সে দরজা খুলে দেখে দিবিয়া এসেছে। সে চা অর্ডার দেয়। তখনই আর্জুনও সেখানে আসে আর দিবিয়াকে চলে যেতে বলে। দিবিয়া চলে যায়। আর্জুনও এক কাপ চা চায়। ভাট্রে চা বানিয়ে দেয়। আর্জুন চা খেতে খেতে চারিদিকে ঘুরে দেখে। চা খাওয়া শেষে সে ভাট্রেকে বসতে বলে আর জিজ্ঞাসা করে, তোমার ভাই মাদানা কোথায়? ভাট্রে বলে, আমি জানি না, 4-5 মাস ধরে আমি তাকে দেখিনি। তখন আর্জুন বলে, তোমার হোটেলের সামনের রাস্তার সিসিটিভি ফুটেজে মাদানাকে দেখা গেছে। আর ভিডিওটা ভাট্রেকে দেখায়। শুক্রবার রাতে সে এখানে এসেছিল। এখন কোথায় আছে বলো। ভাট্রে বলতে শুরু করে, মাদানা শুক্রবার সন্ধ্যায় এখানে এসেছিল। এসেই বলে সে হোটেলের ভাগ নিবে না, সব আমাকে দিয়ে দিবে, তার বদলে টাকা চাই। কিন্তু আমি টাকা দিতে রাজি হই না। তাকে বকাঝকা করি। টাকা শেষ হলে সে আবার আসতো টাকা চাইতে। এই সময়ে মাদানার ব্যাগ থেকে কিছু ছবি পড়ে যায়, বিভিন্ন দম্পতির ছবি। এর মধ্যে সেই পাগল লোকটা আর তার বউয়েরও ছবি ছিল। বিজয় আর তার বউয়ের ছবিও ছিল। ভাট্রে বলে, তুই এদের সাথে কি করেছিস? আবার কার সংসার ভেঙেছিস? আসলে এই মাদানার কাজ হচ্ছে বিবাহিত মহিলাদের সাথে পরকীয়া করা, তারপর বিভিন্নভাবে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া। ভাট্রে জিজ্ঞাসাবাদ করায় মাদানা রেগে যায় আর টাকা দিতে বলে, নাইলে সে ভাট্রেকে মেরে ফেলবে। তখন ভাট্রে বলে, তার মানে তুই কাউকে মেরেই এখানে এসেছিস, তাই না? সে মাদানার চুল ধরে বলে, কাকে মেরেছিস বল, সত্যি কথা বললে তোকে টাকা দিয়ে দিব। তখন মাদানা সুগন্ধার সাথে তার প্রেমের কথা বলে। 6 মাস প্রেমের পর তারা বিয়ে করার প্ল্যান করেছিল, কিন্তু বিজয় ফিরে আসায় সুগন্ধা সম্পর্ক ভেঙে দেয়। মাদানা তার কাছে কোনো টাকাও আদায় করতে পারেনি। তখন সে সুগন্ধাকে গলা টিপে মেরে ফেলে। এজন্যই এখন সে টাকা নিয়ে পালাবে। কিন্তু ভাট্রে টাকা দিতে রাজি হয় না। এক থাপ্পড় দিয়ে মাদানাকে ফেলে দেয়। কিন্তু মাদানা আঘাত পেয়ে সেখানেই মারা যায়। এইটুকু শুনে আর্জুন বলে, মাদানার বডি কোথায়? ভাট্রে বলতে থাকে, আমি তো ইচ্ছা করে মারিনি, কিন্তু দোষ আমারই হতো। এই হোটেলটাই আমার জীবন। আমি জেলে যেতে চাইনি, তাই আমি তার বডি কেটে চুলার মধ্যে পুড়িয়ে ফেলেছি। এই দৃশ্যটাই আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। আর্জুন যা শুনল বিশ্বাস করতে পারে না। নিজের ভাইকে কিভাবে কেউ ওইভাবে মারতে পারে। কিন্তু ভাট্রে বলে, আমি খারাপ কিছু করিনি স্যার। আর্জুন বলে, কিভাবে এই কথা বলছো তুমি? আমাদের জানালে অবশ্যই আমরা কোনো রাস্তা বের করতাম। এরপরেই জিজ্ঞেস করে, বিজয় কোথায়? কিন্তু ভাট্রে বলে, বিজয় কে স্যার? কিন্তু আর্জুন জানে ভাট্রে অভিনয় করছে। সে বিজয়ের ছবি দেখায় আর বলে, বিজয় যে গুলি খাওয়ার পর তোমার এখানে এসে লুকিয়েছিল সেটাও সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। আর এই ফুটেজটাও ভাট্রেকে দেখায়। আবার জানতে চায় বিজয় কোথায়। এবার ভাট্রে বিজয়ের সাথে দেখা হওয়ার পুরো কাহিনী বলে। আর সেও যে মারা গেছে এটা জানায়। আর বলে, আমার কপালটাই খারাপ, তাকেও এখানে এসেই মরা লাগলো। আমি জানতাম আমার ভাই বিজয়ের বউকে মেরেছে, তাই আমি বিজয়কে এখানে থাকতে দিয়েছিলাম। আর্জুন জানতে চায় বিজয়ের বডি কোথায়। ভাট্রে আবার তার চুলার দিকে ইশারা করে।
সে তার ভাইয়ের মতোই বিজয়ের বডি কেটেও চুলায় পুড়িয়ে দিয়েছে। আর্জুন একদম হতভম্ব হয়ে যায়। এখন কি করবে সেটা তার মাথায় ঢুকছে না। সিচুয়েশন আরো জটিল হলো। তখনই ভাট্রে বলে, স্যার চা খাবেন? আর্জুন বলে, দাও। ভাট্রে চা এনে দেয়। চা খেতে খেতে আর্জুন বলে, চলো ভাট্রে, তোমাকে পুলিশ স্টেশনে যেতে হবে, কিছু করার নেই, তোমাকে শাস্তি পাওয়াই লাগবে, চলো তাড়াতাড়ি। ভাট্রে বলে, স্যার প্লিজ বসেন, আপনার সাথে কথা আছে। আর্জুন বলে, কি কথা? ভাট্রে বলে, আমাকে ধরার জন্য আপনার কি প্রমাণ আছে? আমি তো বিজয় না যে আপনি বলবেন আর আমি আপনার সাথে চলে যাব। কি প্রমাণ আছে আমার বিরুদ্ধে? তখন আর্জুন হাসতে শুরু করে আর বলে, তোমার কি মনে হয় আমি এমনি এমনি পুলিশ অফিসার হয়েছি? পড়ালেখা করে পরীক্ষায় পাশ হয়ে তারপর পুলিশ হয়েছি। তোমার রেডিওর পাশে কি আছে দেখো। ভাট্রে দেখে তার রেডিওর পাশে ছোট্ট একটা ডিভাইস। আর্জুন বলে, এটা স্পাই ক্যামেরা, তুমি যা যা বলেছ সব রেকর্ড হয়ে গেছে এখানে। কিন্তু তারপরে দেখে কোনো রেকর্ডিং চলছে না। আটজন এর মধ্যে মেমোরি কার্ড ভরতেই ভুলে গেছে। এবার ভাট্রে হাসতে শুরু করে আর বলে, এই আপনি অফিসার সামান্য কাজটাই পারেন না, এখন কি করবেন বলেন? আর হাসতে থাকে। আটজন অনেক রেগে যায়। সে রেগে গিয়ে ভাট্রেকে ধাক্কা দেয় আর ক্যামেরাটা ছুঁড়ে মারে। কিন্তু ভাট্রে মাথায় আঘাত পেয়ে সেখানেই মারা যায়, ঠিক তার ভাইয়ের মতোই। আটজন ভাট্রেকে পড়ে থাকতে দেখে চেক করে দেখে সে মারা গেছে। তারপরেই মনে পড়ে দিবিয়া তো তাকে এখানে আসতে দেখেছে। ভাট্রে হত্যার দায় তার ওপরই পড়বে। অনেক ভেবে সে ভাট্রের পথই অবলম্বন করে। ভাট্রের বডিটা টুকরো টুকরো করে কেটে চুলায় ঢুকিয়ে দেয়। কিন্তু সব কাজ শেষ করার পরেই আর্জুনের মাথা ঘুরতে শুরু করে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আসলে ভাট্রে যখন দ্বিতীয়বার চা দিয়েছিল আর্জুনকে, তখন সেই চায়ে বিষ মিশিয়ে দিয়েছিল। আর্জুন সেই হোটেলেই বিষক্রিয়ায় মারা যায়। পরদিন সকালেই পুলিশ চলে আসে। আর্জুনের বডি উদ্ধার করে। সমাধান হয়েও রহস্য থেকে গেল কেসটি। ভাট্রের প্রেমিকা আসে হোটেলে। তার আর ভাট্রের সাথে সংসার করা হলো না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন গল্প নিয়ে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সিনেমা সিটি বাংলার সাথেই থাকুন। আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।